বাংলাদেশে এই যে পট পরিবর্তনের ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে হলো এবং তারপর কোটা আন্দোলন থেকে একের পর এক দফা দাবি, তারপর এসে দাঁড়ালো এক দফায় যে হাসিনাকে পদত্যাগ করতে হবে। এই যে গোটা আন্দোলন পর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও যে রাজনৈতিক শক্তি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার নাম জামাত। এই জামাত এতটাই সাকসেসফুল কিভাবে হলো? যদিও পশ্চিমের সঙ্গে পূর্বের কোনো বর্ডার নেই, উড়ে এসে শাসন করা অদ্ভুত ভাগ। যাই হোক, তখন সংযুক্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল আইয়ুব খান। তখন পূর্ব পাকিস্তান থেকে ফজলুল কাদের চৌধুরী সমগ্র পাকিস্তানের ভাইস প্রেসিডেন্ট ছিল এবং এ একটি বড় রাজাকার এবং এ মুসলিম লীগের ফাউন্ডার বাংলাদেশে, এবং পরবর্তীকালে মুসলিম লীগ থেকে ইনি জামাতের জন্ম দেন এবং জামাতটা কমপ্লিটলি পাকিস্তানে একদম আইএসআইয়ের মদত, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সে একবারে মদত পুষ্ট, পুরো একদম ওদের টাকা পয়সা সব ওই পাকিস্তান থেকে আসে এবং ওরা বাংলাদেশে পাকিস্তানের হয়ে কাজ করে। যাই হোক, পরবর্তীকালে যখন সংযুক্ত ছিল পূর্ব পশ্চিম, তখন আইয়ুব খান প্রেসিডেন্ট, তারপরে তো ফজলুল কাদের চৌধুরী মারা গেলেন, তারপরে তো অত্যাচারের মাত্রাও তো পূর্ব পাকিস্তানে বাড়ল। তারপরে শেখ মুজিবুর রহমান বিরাট মুক্তিযুদ্ধ আহ্বান করলো এবং সেই যুদ্ধে ভারতের সাপোর্ট ছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারত সরকারের তখন ইন্দিরা গান্ধী ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার 100% পলিটিক্যাল ব্লাড, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লাড, ডিপ্লোম্যাটিক ব্লাড এবং ডিফেন্স ব্লাড, সমস্ত রকম 100% পেল ভারত সরকারের কাছ থেকে শেখ মুজিবুর রহমান। এবং শেখ মুজিবুর রহমানকে বিশ্ব জনমত গঠন করে ম্যাডাম গান্ধী পাকিস্তানের কারাগার থেকে বার করে নিয়ে তাকে প্রধানমন্ত্রী করলেন এবং তিনি ভারত সরকারের সাপোর্ট তো সব ব্যাপারেই পেয়েছেন। তিনি চলছিলেনও ভালো। চলতে উনি যেহেতু আবেগপ্রবণ মানুষ, যে সৃষ্টি করে যার মধ্যে সততা থাকে তার মধ্যে আবেগ থাকবেই। যেহেতু ওনার মধ্যে আবেগ প্রচুর, সেহেতু ওখানেও একটা কামালের নেতৃত্বে গ্যাং অফ ফোর তৈরি হয়ে গেল। তারা বাংলাদেশে অন্যায় অত্যাচার করতে আরম্ভ করলো। হ্যাঁ, মেজর ডালিমের বউকে তুলে নিয়ে গিয়ে চলে গেল কামাল। এই সব ব্যাপারগুলো যখন শেখ মুজিবুর কিছু জানতোই না, এই যে ঘটনাগুলো যখন বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটছে 1975, শেখ কামাল বলতে মুজিবুর রহমানের বড় ছেলের কথা বলছেন। বড় ছেলে, হ্যাঁ বড় ছেলে। এবং পরবর্তীকালে যখন পরিস্থিতি, তখন স্টেট ইমার্জেন্সি ইন ইন্ডিয়া 1975, তখন রয়ের প্রধান কাউ ম্যাডাম গান্ধীকে গিয়ে বললেন, ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে, বাংলাদেশে কিন্তু সামরিক কূপ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে শেখ মুজিবুর রহমান নিহত হতে পারে। ম্যাডাম গান্ধী বললেন, তুমি এক্ষুনি চলে যাও ঢাকায় গিয়ে তুমি শেখ মুজিবুর রহমানকে বলো যে এখনই ইন্ডিয়ান আর্মি ঢোকাতে হবে এবং আবার আর্মি প্রত্যাহার করেছি, আবার আর্মি ঢোকাবো, তুমি এক্ষুনি যাও। জেনারেল কাউ গেল। তিনি গিয়ে ধানমন্ডির বাড়িতে শেখ মুজিবুর রহমানকে বললেন যে আপনার এখানে আর্মি কূপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি বলুন আমরা কীভাবে আপনাকে সাহায্য করবো, দরকার পড়লে ইন্ডিয়ান আর্মি ঢোকাতে হবে এবং আবার এখানে আপনার দেশের মধ্যে। উনি বললেন, আমি জাতির জন্মদাতা, আমি দেশের প্রধানমন্ত্রী, আমি বাংলাদেশকে স্বাধীন করেছি, আমি বিশ্বাস করি না আমার দেশে আর্মি গোয়াবে আর আমার সেনাবাহিনীর মধ্যে থেকে আমার বুক টিপ করে গুলি করবে, আমি তো বিশ্বাস করি। রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংয়ের প্রধান ছিলেন। উনি ফিরে এসে ম্যাডাম গান্ধীকে বললেন, উনি তো ওসব গুরুত্বই দিচ্ছেন না। তারপরে যাই হোক, অভ্যুত্থানে উনি মারা গেলেন। উনি 1975, উনি এমার্জেন্সি তখন তো উনি যাই হোক উনি মারা গেলেন। তারপরে তো বাংলাদেশে মেজর জিয়াউর রহমান, তিনি ছিলেন ওসমানী কমান্ডার ইন চিফ মুক্তিযুদ্ধে, তার একান্ত সহকারী ছিল। মানে মুক্তিযুদ্ধের বেগম জিয়ার স্বামী মুক্তিযুদ্ধ করেছে, সে মুক্তি সেনানী, সে মেজর ডালিম ফারুককে দিয়ে এই অপারেশনটার নেতৃত্ব সে করেছে এবং সে পরবর্তীকালে একটু প্রশ্নের থেকে একটু প্রসঙ্গ চলে গেছে না। আমি বলতে চাইছি এটা তো একটা ঘটনা, এটা 75-এ, কিন্তু
জামাত হ্যাঁ জামাত জামাত এই যে সময়টায়, তারপর তো আপনি 75-এর ঘটনা আমরা দেখেছি, তারপরে জামাতের একটা উল্লাস এবং এবং শেখ মুজিবর পরবর্তী জিয়াউর রহমান তিনি একটা অনেকটাই জামাতকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন। তবু সেই সময় থেকে ধীরে ধীরে জামাত শক্তিশালী হয়েছে এবং তারপরে আমরা 2024-এর ঘটনা দেখলাম। এই সময়টায় জামাতের ভূমিকা নিয়ে আপনি কি দেখেছেন বাংলাদেশে? আচ্ছা, বাংলাদেশে দেখেছি জামাতকে উনি কন্ট্রোল রেখেছিলেন, কিন্তু পরবর্তীকালে জামাত সেটা সন্তুষ্ট ছিল না এবং চট্টগ্রামে লালদিঘির পাড় বলে একটা জায়গা আছে যেখানে মিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে মিটিং টিটিংগুলো হয়, অন্দরকিল্লা এরিয়া চট্টগ্রামে, অন্দরকিল্লা, এবং এই জায়গাটায় এটা মিনি ব্রিগেড প্যারেড, যত মিটিং ওখানে হয় প্রায় 1,500 লোক ওই মাঠটায় ধরে, লালদিঘির পাড়, যেখানে সুযোগ সেনের ফাঁসি হয়েছিল। আমি ওখানে মর্নিং ওয়াক করতে যেতাম ওই মাঠে, পার্কে। যাই হোক, ওই তার পাশেই সার্কিট হাউস, সেই সার্কিট হাউসে চট্টগ্রামে নিহত হলেন জিয়াউর রহমান এবং উনি চলে গেলেন। তারপরে তো যাই হোক ওনার ওয়াইফ এলেন বেগম জিয়া, উনি ক্ষমতায় এলেন। পরবর্তীকালে বেগম জিয়াও এই চলছে দুর্নীতি। সেই সময় তারপরে এরশাদ এসে গেল, এরশাদ এসে যাওয়ার পরই রাজীব গান্ধী তখন ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, রাজীব গান্ধী এরশাদকে ফোন করে, নিজে ফোন করে ওভার টেলিফোন বললেন শেখ হাসিনাকে আমি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার বাংলাদেশে পাঠাচ্ছি। আমি সেই সময় দিল্লিতে থাকতাম, আমি 52 নম্বর আকবর রোডের তখন বাসিন্দা। আমি এটা খুব ভালো করে জানি যে উনি বললেন এরশাদকে বাংলাদেশে শেখ হাসিনা যাচ্ছেন, উনি আওয়ামী লীগের কর্মকাণ্ড করবেন, আপনি কিন্তু ওনাকে কোনোভাবে অনৈতিকভাবে কোনোভাবে বাধা সৃষ্টি করবেন না। উনি গণতান্ত্রিক প্রথায় উনি ওনার পার্টির কাজ করবেন, আপনি ওনাকে কোনো ডিস্টার্ব করবেন না, উনি আপনাকেও ডিস্টার্ব করবেন না, আপনি ওনাকে রাজনৈতিক কর্মকাণ্ড উনি করবেন। পরবর্তীকালে শেখ হাসিনা বাংলাদেশে লড়াইয়ের মধ্যে দিয়ে এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছে এবং উনি ক্ষমতায় এসছেন। ক্ষমতায় আসার পর, প্রথম ক্ষমতায় আসার পর আমাদের ইন্ডিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করতে এলো। কারা কারা? ভারত সরকার ইরকন, তারা রোড কনস্ট্রাকশানে এলো। ভারত সরকারের রাইটস, রেল লাইনের কাজেতে এবং নতুন রেল লাইন থেকে আরম্ভ করে এগুলো রাইটসই করে, রাইটস করলো। লারসেন অ্যান্ড টুব্রো এলো, সিমপ্লেক্স এলো। এই যে এলো, এরা এসে কাজকর্ম, ভারতের আরও অনেক কোম্পানি যারা এসছে ওখানে বাংলাদেশে কাজকর্ম করেছে, তারা এই যে ছোটো ছোটো কাজ ইন্ডিয়ান কোম্পানিগুলো কাজ করছে, সবই করছে এবং বাংলাদেশের উন্নতিও হচ্ছে, সবই হচ্ছে, বেশ ভালোই চলছে। হঠাৎ হাসিনার মনে হলো যে বাংলাদেশটাকে আমি দুবাই বানাবো, বাংলাদেশটাকে আমি মানুষের গড় ইনকাম প্রচুর বাড়াবো এবং বাংলাদেশ থেকে দরিদ্র সীমা থেকে আমি টেনে নিম্ন মধ্যবিত্ত করব এবং নিম্ন মধ্যবিত্তদের উচ্চ মধ্যবিত্ত করবো এবং বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোটাকে অনেক উন্নতি করবে। এই যে পর্যায়টা আমরা দেখেছি, বাংলাদেশের একটা অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, ঠিক কথা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি দেখুন যে জামাত কোনোদিন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু দেখা গেছে এই আওয়ামী লীগ, আপনি রাজাকার বললেন, আলবাদার রাজাকার এই বললেন, কিন্তু আওয়ামী লীগ তাদের সাথে জোট করে ক্ষমতায় এসেছে। কাদের সঙ্গে? জামাতের সাথেও এসছে, বিএনপি এসছে জামাতের সাথে। বিএনপি জামাতের সঙ্গে ছিল, আওয়ামী লীগ কোনদিন জামাতের সঙ্গে জোট করেনি। জোট 2006 সালে সম্পর্কটা ছিল ভালো, জোট করেনি। জোট কোনোদিন আওয়ামী লীগ করতেই পারে না। আওয়ামী লীগের প্যাটার্ন আলাদা, ওদের প্যাটার্ন আলাদা। ওরা পাকিস্তান ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স হেল্প পায় এবং বাংলাদেশের জামাত মানে মৌলবাদীদের, তাদের সঙ্গে হাসিনার আওয়ামী লীগের কোনো মিক্সিং হতেই পারে না। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে আওয়ামী লীগ সমর্থন করেছে, সমর্থন, এবং অনেক জায়গায় কিন্তু হেফাজত ইসলাম বা জামাত ইসলামের সাথে, আপনি একটু শুনে নিন প্রশ্নটা, জামাত ইসলাম বা হেফাজতের সাথে এই যে আপসহীন সংগ্রাম তো হয়নি, তাহলে হোসেন মোহাম্মদ এরশাদের সময় যে ধর্মনিরপেক্ষ সংবিধান বদলে গেল, যিনি বলেন বঙ্গবন্ধু কন্যা, সবসময় তার নির্বাচন আমি বঙ্গবন্ধু কন্যা, কিন্তু বঙ্গবন্ধুর যে সংবিধান সেটা হোসেন মোহাম্মদ এরশাদ চেঞ্জ করার পর, হোসেন মোহাম্মদ এরশাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর সেই জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের ছিল এবং শেষ অবধি ছিল।
কিন্তু ধর্মনিরপেক্ষ সংবিধানটা কিন্তু হাসিনা ফিরিয়ে নিয়ে আসেননি। প্রচুর উন্নতি হয়েছে বাংলাদেশে, মধ্যবিত্তের একটা উত্থান হয়েছে। এটা কেন আপোষ করলেন এই ধরনের শক্তিগুলোর সাথে হাসিনা? হ্যাঁ, প্রথমে তো এটা ভুল, এটা একটা বিরাট বড় রাজনৈতিক ভুল। এগুলো করেছে হুসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে, আসা মানে তাদের সঙ্গে এরশাদের একটা আলাদা কানেকশান ছিল। হুসেনের জন্যেই তাদেরকে ওকে হাসিনাকে ক্ষমতায় থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লাড দিতে হয়েছে, ওদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছে। পরবর্তীকালে উনি বুঝতে পেরেছেন এগুলো আমার ভুল হয়েছে, তখন তারপরে জোটফোট ভেঙে দিয়ে উনি নিরপেক্ষভাবে নিজের আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার কাজে ব্যস্ত ছিলেন। বাংলাদেশে প্রচুর উন্নতি করেছেন, যেমন 14 লক্ষ ঘরহীন মানুষকে জমিসহ পাকা বাড়ি তৈরি করে দিয়েছেন, 25% মানুষকে দরিদ্র সীমার নিচ থেকে বের করে এনেছেন, দেশকে স্বল্প উন্নয়নশীল দেশ থেকে উন্নতিশীল দেশে নিয়ে এসছেন, 60 বিলিয়ন জিডিপি থেকে 460 বিলিয়নে উন্নীত করা, ভারতের সাথে ছিটমহল সমস্যার সমাধান করা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ফিরিয়ে আনা, রাজাকারদের বিচার করা, 3000 মেগা। এই যে রাজাকারদের বিচারের প্রশ্নটা আছে না, ঠিক আছে, এগুলো সব জানা এখন হচ্ছে, কিন্তু ক্ষমতায় পতনের পর যদি আমরা এই অতীতের ইতিহাসকে যদি আমরা দেখি, নিঃসন্দেহে কাজ হয়েছে, কিন্তু তাহলে তো সেই প্রশ্নটাই আছে, এতই কাজ না, এতই মানে তাদের কথাবার্তায় মুক্তিযুদ্ধ, এক সেকেন্ড, কথাবার্তায় মুক্তিযুদ্ধের চেতনা এত তাদের থেকে সৌরভ বেরিয়েছে, কিন্তু যখন পালাতে হলো 45 মিনিট মাত্র, হাতে মাত্র 45 মিনিট। আমি আসবো ওই ব্যাপারটা, আসবো। তার আগে আসল উন্নয়নটা আমি এখনো যাইনি। মেন কথা হচ্ছে 3000 মেগাওয়াট ইলেকট্রিসিটি থেকে 20,000 মেগাওয়াটে উন্নীত করা, $600 আয়কে মাথাপিছু $2,800 উন্নীত করা, পদ্মা সেতু বানানো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল করা, মেট্রো রেল 300 কিলোমিটার মেট্রো রেলের প্রথম স্টেপেই 22,000 কোটি টাকা মেট্রো রেলে দিয়েছে এবং মেট্রো চালু হয়ে গেছে। দেশ জুড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা, শত কিলোমিটার নতুন রেলপথ করা, শত কিলোমিটার এক্সপ্রেসওয়ে করা, ফ্লাইওভার করা দুবাইয়ের মতন, মানে দেখার মতন ফ্লাইওভার, 200 লোকোমোটিভ সময় দীর্ঘায়িত করে, এবং গভীর সমুদ্র বন্দর 4খানা এবং ইপিজেড 4খানা, এক্সপোর্ট প্রসেসিং জোন। এই যে এত উন্নয়ন, এই উন্নয়ন করার পর তাকে এইভাবে পালিয়ে আসতে হলো, এটা একটা বিরাট ব্যাপার। তার কারণ ওই এক ব্যাপার, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেখানে তার পাশে যদি নিয়ন্ত্রণ না থাকে পার্টির ওপর এবং সরকারের উপর, যদি পুরোপুরি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সব জায়গাতেই আপনি এটাকে নিয়ন্ত্রণ বলবেন না জনবিচ্ছিন্ন হয়ে যাওয়া বলবেন? জনবিচ্ছিন্ন এবং হয়ে গেছে। এবং গ্যাং অফ 6, তার মধ্যে ওনার ছেলেও আছে গ্যাং অফ 6-এর মধ্যে। মানে এই যে 6 জনের যে গ্যাং বলছেন, এদের কাদের আপনি নাম? এটা আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি আছে ওবায়দুল কাদের আছে, তারপরে ওই যে শিল্প যে উপদেষ্টা, যে প্রধান উপদেষ্টা সালমান এফ খান, হ্যাঁ সালমান আছে, এইসব লোকেরা, দীপুমণি আছে। এই যে এদের যে গ্যাং অফ 6, এই গ্যাং অফ 6 ক্ষমতা কুক্ষিগত করে তারা এত দুর্নীতি করলো, এবং এই যে 83 লক্ষ কোটি টাকার এই যে বিওটি, বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার, এবং ইন্ডিয়ান কোম্পানিগুলোকে সরিয়ে সমস্ত চাইনিজ কোম্পানিগুলোকে প্রতিষ্ঠা করা, 121খানা চাইনিজ কোম্পানিকে নিয়ে এসে বাংলাদেশে ফ্লাইওভার করা, রেল করা, গভীর সমুদ্র বন্দর করা, ইপিজেড করা, এগুলো যে নিয়ে আসা, এবং চায়না 6000 ইলেকট্রিক বাস বিনা পয়সায় বাংলাদেশকে দিয়েছে, বিআরটিসিকে। এই যে ব্যাপারগুলো করা, এগুলো ভারতবর্ষও ভালো চোখে নেয়নি। আর আমার কোম্পানিগুলোকে তুমি ছেড়ে দিলে, তুমি গিয়ে চাইনিজ কোম্পানিগুলোকে দিয়ে তুমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সমস্ত প্ল্যানিং, তারপর উন্নয়নের সব কাজ করাচ্ছ। ইনসিডেন্টলি রতনবাবু, উনি যখন জিনপিংয়ের সাথে সফর কিন্তু কাটছাট করে উনি চলে এলেন, ততক্ষণে কিন্তু বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু ধীরে ধীরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ততক্ষণে উত্তাল পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে। চীন সফরের থেকেই দ্রুত তিনি বাংলাদেশে ফিরলেন, তারপর দ্রুত বাংলাদেশ থেকে তার প্রস্থান হলো। এইটা একজন রাজনীতির বিশ্লেষক হিসাবে আপনি এটাকে কি ভাবে দেখছেন? প্রথম দিকে এই আন্দোলনটা কোনো পলিটিক্যাল কালারই ছিল না। প্রথম দিকে এই যে ছাত্রদের আন্দোলনটা তারা নিজেরা করেছিল, তারা কখনো চায়নি যে নৌকা ডুবিয়ে দিয়ে ধানের শীষ নিয়ে আসবে, এটা তাদের পরিকল্পনা ছিল না। এটা তারা পরবর্তীকালে আজকের প্রেস কনফারেন্সেও তারা স্বীকার করছে, এটা ছিল না। কি হলো, জামাতকে আমেরিকায় ডেকে পাঠানো হলো,
তার সঙ্গে বিএনপি প্রতিনিধিও গেল, গিয়ে মার্কিন সিআইএ আমেরিকান গভর্নমেন্টের সঙ্গে সিটিং করে এলো। এটা সকলেই জানে, বাংলাদেশের সমস্ত মানুষ জানে। এবং তারপরে ঘুরে আসার পর ঢাকায় যে আমেরিকান অ্যাম্বাসেডার আছে, সে অ্যাম্বাসেডার তার বাড়িতে মিটিং ডাকলো, সেখানে বিএনপি গেল, সেখানে জামাত গেল, মিটিং হলো। তারপরেই দেখা গেল ছাত্র আন্দোলনের মধ্যে জামাত এবং বিএনপি ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে। ঢুকে পড়ে ওদের ভেতর ঢুকে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু ভাঙা, মেট্রো ধ্বংসা মানে ধ্বংসা, ব্রিজ সব ভেঙে দেওয়া, উন্নয়নমূলক যত কাজ হয়েছে সমস্ত কাজ ধ্বংস হয়েছে। দেশেরই তো উন্নয়নমূলক কাজ হয়েছে, সেগুলোকে সব ভেঙেছে। ওরা প্রচুর উন্নয়নমূলক কাজ যেগুলো করেছে হাসিনা, তার মধ্যে প্রচুর ভেঙেছে। এবং হাসিনা যখন ভারতবর্ষে এলো, তারপরে তার একটা প্রথম যে খোলা চিঠি ছিল, সেখানে তিনি বলেছিলেন যে সেন্ট মার্টিনস এবং বঙ্গোপসাগরের এইটা তিনি কম্প্রোমাইজ করেননি, দিতে চাননি, যে কারণে তার শুধুই কি এটাই কারণ? না, এইটা খুব ভালো প্রশ্ন। প্রথম কথা, বাংলাদেশ প্রাইম মিনিস্টার বলছেন, শেখ হাসিনা, ফরমার প্রাইম মিনিস্টার বলবো এখন, যেহেতু উনি এখন আর নেই, তিনি বলছেন সেন্ট মার্টিন দ্বীপ আমি দিইনি, বঙ্গোপসাগরের জমিদারি দিইনি, তার জন্য আমেরিকা আমাকে সরিয়েছেন। না, ওটা একটা কারণ। ওনার দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এবং তার পলিসি মেকিং কমিটি তাকে ভুল অ্যাডভাইস করেছে। উনি নিজে ভুল করেছেন। ভুলটা কি করেছেন? সারা বিশ্বে আমেরিকার সবচেয়ে বড় আমেরিকার শত্রু হচ্ছে চায়না, আর চায়নারও সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমেরিকা। উনি সার্ক নেশন কান্ট্রিগুলো সব গ্রিপ করে ফেলছে আস্তে 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 চায়না। যেমন নেপালের সরকার চায়নার অঙ্গুলি হলনে চলে, মালদ্বীপের সরকার চায়নার অঙ্গুলি হলনে চলে, শ্রীলঙ্কার সরকার প্রচুর বিওটিতে কাজ করছে, বিল ড্রপারেন্ট। ওরা লার্জার ইকোনমি, ওরা প্রচুর বিওটিতে কাজ করছে, বিল ড্রপারেন্ট অ্যান্ড ট্রান্সফার, বিওটিতে। সেই দেশের কোনো টাকা লাগছে না, হ্যাঁ, বিওটিতে কাজ করছে। এবং প্রচুর বাস থেকে আরম্ভ করে ট্রান্সপোর্টেশন সমস্ত ফ্রিতে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, প্রচুর ইনভেস্টমেন্ট করছে, মালদ্বীপে করছে, শ্রীলঙ্কায় করছে, নেপালে করছে। পাকিস্তান তো আমাদের শত্রু আছে। এই যে গ্রিপ করছে, তা এবার প্রথমে ভারত মহাসাগরে আমেরিকা ঘাঁটি করতে গেল, দিয়াগো গার্সিয়া। ওখানে 7 ফ্লিট এলো। ইন্দিরা গান্ধী রাশিয়ান ব্লকে ছিল, ব্রেজনেভ তখন রাশিয়ার প্রেসিডেন্ট, সঙ্গে সঙ্গে সর্দার সরেন সিং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, তাকে পাঠিয়ে দিল রাশিয়ায়। দ্বিপাক্ষিক চুক্তি হলো, মার্শাল গমিকো সই করলো, সর্দার সরেন সিং সই করলো। সেই চুক্তি মারাত্মক চুক্তি। সেই চুক্তিতে আছে যে ভারতকে যদি কোনো দেশ অ্যাটাক করে, বহিরাগত দেশ, রাশিয়া ভারতের জমিতে দাঁড়িয়ে নয়, সরাসরি সেই দেশকে অ্যাটাক করবে। আজও সেই চুক্তিতে সেই বয়ান রয়েছে। মারাত্মক চুক্তি, মানে রাশিয়া সরাসরি সেই দেশকে অ্যাটাক করবে। এবং এই এত বড় চুক্তি ইন্দিরা গান্ধী করেছিল। এবং সেই চুক্তি করার পর 7 ফ্লিটকে ঘিরেছিল 20 ফ্লিট ভারত মহাসাগরে, 20টা সপ্তম নৌবরকে ঘিরেছিল 20 ফ্লিট। 20 ফ্লিট আসতে 20 ফ্লিট ব্যাক, 7 ফ্লিট ব্যাক, 7 ফ্লিট ব্যাক। তারপরে সেকেন্ড কি হলো? সেকেন্ড অপারেশন রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার, রাজীব গান্ধী প্রিয় জায়গা আন্দামান নিকোবর আইল্যান্ড। হঠাৎ হংকংটা ব্রিটিশের হাত ছাড়া হলো, চায়না নিয়ে নিল। ওদের মাথা খারাপ হয়ে গেল। ওরা এবার দেখছে যদি আন্দামান নিকোবর আইল্যান্ডের সঙ্গে যদি 32টা দ্বীপ পায়, এই বিষয়টা এবার ওখানে গিয়ে ওরা কি করলো, ঘন্টার পর ঘন্টা এটাতে যাবে। আমার কথা হচ্ছে, ওটাও রাজীব গান্ধী দেয়নি। আমার কথা হচ্ছে যে হাসিনার ক্ষেত্রে যদি সেন্ট মার্টিন, এটা কি একমাত্র না কারণ নয়, একমাত্র কারণ মানে তা আপনি বলতে চাইছেন বাংলাদেশ ফরেন সার্ভিসের কিছু অফিসারের অপদার্থতা, ভুল ব্রিফিং, ভুল ব্রিফিং, এই ধরনের মানে হয়েছে। কিন্তু চীনের সাথে এই ঢলে পড়াটা হাসিনার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর। এইটা আমি বোঝাতে চাইছি। মেন কথা হচ্ছে বাংলাদেশের 83 লক্ষ কোটি টাকার যে কাজ হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ব্রিজ, বঙ্গবন্ধু ট্যানেল, ইপিজেড, গভীর সমুদ্র বন্দর, রেলপথ, সব চায়নার কোম্পানি পেয়েছে, 121টা কোম্পানি এই যে পেয়েছে। এবং এই সাব কন্টিনেন্ট বাংলাদেশে একটা সাম্প্রতিক সময় আমি এই অনুষ্ঠানগুলো করতে গিয়ে অনেক ক্ষেত্রেই দেখেছি, অনেক বাংলাদেশের, এখানেও প্রচুর বাংলাদেশের মানুষ আসেন বিভিন্ন কাজে, বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক নানা রকম ব্যাপারে আসতেই হয় তাদের। এগুলো অনেকটাই থমকে গেছে। ভারতের সাথে কি আগামী দিনে এই যে বাণিজ্যিক যে বিষয়গুলো একটা চলছিল, বিশ্বস্ত পার্টনার কি বাংলাদেশ থাকবে, না বাংলাদেশ অনেকটাই ছড়বে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসছে। কথা হচ্ছে ভৌগোলিক অবস্থানগত বাংলাদেশের যে ব্যাপার, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গেরই বর্ডার চারদিক দিয়ে। ভারতীয় ইন্ডিয়া ইউনিয়ন এবং ইন্ডিয়ার সঙ্গে এবং পশ্চিমবাংলার সঙ্গে
সম্পর্ক খারাপ করে তারা কখনোই থাকতে পারে না। প্রথম কথা হচ্ছে প্রত্যেক দিন বনগাঁ দিয়ে 2500 গাড়ি যায়, সেখানে খাবার দাবার, চাল থেকে, মেডিসিন থেকে, কেমিক্যালস থেকে, যত সিমেন্ট কারখানা প্ল্যান্ট সেখানে ক্লিংকার, কস্টিক সোডা সব অর্ডার দিয়ে যাচ্ছে। খাবার জিনিস, বিরিয়ানি ওদের মেন ফুড, তার সমস্ত মশলা, মেডিসিন, সিনথেটিক কাপড়, সমস্ত সব কিছু যাচ্ছে। প্রত্যেক দিন 2500 ছোটো বড়ো গাড়ি বনগাঁ দিয়ে ঢুকছে, বন্ধ হয়ে গেছে। চিকিৎসার জন্য পশ্চিমবাংলাতে আসে, বন্ধ হয়ে গেছে বর্ডার, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের মেন ইনকাম হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। 80% লোক গার্মেন্টসে চাকরি করে টোটাল পপুলেশনে। একটা বাড়ি 6 জন 8 জন গার্মেন্টসে চাকরি করে। বিজিএমের রিপোর্ট অনুযায়ী 8413টা গার্মেন্টস ফ্যাক্টরি। এই গার্মেন্টস ফ্যাক্টরি টোটাল র মেটেরিয়ালসটা, বক্রম, সুতো, তার ছুঁচ থেকে শুরু করে, তার প্যাকেজিং মেটেরিয়াল থেকে শুরু করে সব কলকাতা থেকে যায় এবং নন্দরাম মার্কেট থেকে যায়। এখানকার যত বড় বড় হোলসেলার আছে তারা বাংলাদেশে টোটাল মাল পাঠায়।